আসসালামু আলাইকুম। প্রেজেন্টেশন নিয়ে আমরা অনেকেই টেনশনে থাকি, অথচ ছাত্র, শিক্ষক, গবেষক, কর্পোরেট, ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার সবার জন্যই প্রেজেন্টেশন এখন একটি অপরিহার্য বিষয়। আমার রিসার্চ প্রোফাইল অনেক ভালো, সাবজেক্টিভ নলেজও অনেক ভালো, কিন্তু আমি আমার কাজকে, গবেষণাকে, পরিকল্পনাটুকুকে সঠিকভাবে উপস্থাপন করতে না পারার কারণে অনেক বেশি হার্ডওয়ার্ক করার পরেও নিজের প্রতিষ্ঠানে সঠিকভাবে মূল্যায়িত হতে পারছি না। আসলে প্রতিষ্ঠিত হতে গেলে আমি কিভাবে কথা বলি, আমি কিভাবে দেখি, আমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, প্রত্যেকটা বিষয়ই ম্যাটার করে। গত 10 বছর ধরে দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন কনফারেন্স এবং সিম্পোজিয়ামে অংশগ্রহণ করতে গিয়ে আমি দেখেছি আমাদের অনেকের মাঝেই একটা প্রেজেন্টেশন ভীতি কাজ করে। এই ভীতিটাকে কিভাবে দূর করে একটা প্রেজেন্টেশনকে অনেক বেশি আকর্ষণীয় ও প্রাঞ্জল করা যায়, অডিয়েন্সকে ধরে রাখা যায়, এই টেকনিকগুলো নিয়ে আমি আতিকুর রহমান সানি, ডিরেক্টর, পাথফাইন্ডার রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি সেন্টার, আসছি স্কিল ফর রিসার্চার সিরিজে। কথা হবে প্রেজেন্টেশন স্কিল ফর রিসার্চার্স অ্যান্ড একাডেমিক্স বিষয়ে। একটা পেপারের বিভিন্ন বিষয়গুলো আমরা ডিসকাস করেছিলাম, তাই না? একটা পেপারের স্ট্রাকচারিং এর ক্ষেত্রে কি কি বিষয় থাকে, একটা সিনোপসিসকে আমরা কি কি জিনিস করে কয়টা বিষয় কনসিডার করলে একটা সিনোপসিস রেডি করা অথবা একটা প্রপোজাল রেডি করা আমাদের জন্য ইজি হয়। তারপর হচ্ছে যে ওই সিনোপসিসটার টাইটেলের সাথে কিভাবে আমি অবজেক্টটাকে ট্যাগ করব, অবজেক্টটা অবজেক্টিভস এর সাথে আমি জাস্টিফিকেশনটাকে কিভাবে রিলেট করব, তাই না? এই বিষয়গুলো আমরা ডিসকাস করেছিলাম। তারপর হচ্ছে যে আমি লিটারেচার থেকে বা এক্সিস্টিং ওয়ার্কের সাথে আমার কাজটাকে কিভাবে আমি সামঞ্জস্যশীল করে সাজিয়ে তুলবো যেন আমি সেটা একটা ভালো জার্নালে পাবলিশ করতে পারি। এই বিষয়গুলো আমরা ডিসকাস করেছিলাম। একটা পেপারের স্ট্রাকচারিং কিভাবে হয়, রেজাল্ট সেকশনটাকে কিভাবে ডাইভার্সিফাইড করা যায়, কিভাবে স্ট্যান্ডার্ড করা যায়। একটা কাজ হয়তো আমি ল্যাবে করেছি একটা একটা স্ট্যান্ডার্ড পর্যন্ত, অথবা একটা ফিল্ড ওয়ার্ক করেছি আরেকটা স্ট্যান্ডার্ড পর্যন্ত। এখন আমার যতটুকু কাজ আছে সেই কাজটাকে আমি প্রিভিয়াস কাজের সাথে ট্যাগ করে কিভাবে একটা অ্যাডভান্সড কাজ করতে পারি যেটা আমি ভালো জায়গায় পাবলিশ করতে পারি। এটা আমরা কয়েকটা পেপার ধরে কিন্তু ডিসকাস করেছিলাম, পার্টিকুলারলি কোভিড নিয়ে আমার দুটা কাজ পাবলিশ হয়েছে লাস্ট ইয়ার, 2021-এ। এই দুইটা পেপারের টপিকস গুলো কিভাবে আমরা ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করেছিলাম, এবং দুইটা পেপারই একটা মেরিন পলিসিতে মোস্ট প্রবাবলি 4.5 অ্যারাউন্ড ইফেক্ট ফ্যাক্টর পাবলিশ হয়েছিল, আর একটা হচ্ছে সাস্টেনেবিলিটিতে মোস্ট প্রবাবলি 3.9 এটার ইফেক্ট ফ্যাক্টর ওখানে পাবলিশ হয়েছিল। তো এই জিনিসগুলো আমরা একদম কিন্তু হাতে কলমে ধরে আমার যে র ম্যাটেরিয়াল গুলো ছিল, আমি কিভাবে আর্টিকেলটাকে ম্যানুস্ক্রিপ্টটাকে আর্টিকেলের পর্যায়ে এগিয়ে নিয়ে গেছি, কোন কোন লিটারেচার গুলো আমি রিভিউ করেছি, কিভাবে 10টা আর্টিকেলকে আমি সাম আপ করে একটা পাবলিকেশনে নিয়ে গিয়েছি, তো ডিসকাস করেছি। এখন আমরা এত কাজ করলাম, তো আমি আসলে আজকে যে বিষয়টা নিয়ে কাজ করব, আমার অনেক ভালো কাজ, আমি অনেক ভালো রিসার্চ করেছি, আম, কিন্তু আমি ডিজাইনটাও অনেক ভালো করেছি, কিন্তু এই কাজটা আমি কিভাবে করব, আমি কিভাবে করেছি, একটা ভালো রিসার্চ করেছি, আমার ফাইন্ডিংস অনেক ভালো, আমি আমার রিকমেন্ডেশন গুলা অনেক ভালো, কমিউনিটিতে আমার কন্ট্রিবিউশন অনেক ভালো, কিন্তু এই বিষয়টাকে কিভাবে আমি ল্যাব থেকে বের বের করে নিয়ে এসেছি, অথবা ল্যাব ওয়ার্কটা আমি কিভাবে করেছি, আরেকটা হলো একটা ফিল্ডের ইনসাইটকে আমি কিভাবে তুলে ধরেছি, এই কাজটাকে আমি কিভাবে করেছি, এটা যদি আমি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে না পারি, তাহলে কিন্তু অনেক ভালো কাজও অনেক সময় ভালো জার্নালে পাবলিশ করা যায় না। তো আজকে আমি বেসিক্যালি আপনাদের সাথে, আপনারা হয়তো বুঝে গিয়েছেন, আমি ম্যাটেরিয়ালস এন্ড মেথডস নিয়ে কথা বলবো। এবং এটাও আমরা কোনো আপনাদের সাথে কোনো লেকচার দিব না যে একটা স্লাইড ধরে একটা লেকচার করে দিলাম, আর বুঝে গেল, এরকম না। আমি আসলে বিভিন্ন কনফারেন্সে একটা কাজকে প্রেজেন্ট করার সময় এটার মেথোডোলজিটাকে আমি কিভাবে প্রেজেন্ট করি, এটা যদি বোঝা যায়, কেউ যদি কনফারেন্সের মধ্যে অথবা প্রেজেন্টেশনের ক্ষেত্রে উনি কিভাবে কাজটা করেছেন এই জিনিসটা বুঝাইতে পারেন, এই ক্যালিবারটা যদি ওনার মধ্যে ডেভেলপ হয়, সার্টেনলি উনি আর্টিকেলে এই বিষয়টাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। কারণ একটা অডিয়েন্সের সামনে নিজের কাজকে প্রেজেন্ট করতে গেলে
একটা আর্টিকেলের মধ্যে দেখেন আমার আর এডিটরের মধ্যে কমিউনিকেট হচ্ছে, অথবা আমার সাথে 3জন রিভিউয়ারের কমিউনিকেট হচ্ছে। কিন্তু একটা কনফারেন্সে আমি যখন প্রেজেন্ট করি, একটা ওপেন কনফারেন্সের মধ্যে শত শত মানুষের সাথে কিন্তু আমার শেয়ারিং হচ্ছে, এবং আমার ওই প্রেজেন্টেশন অথবা আমার মেথোডোলজিটাকে যদি ভুল ধরার জন্য এখানে কিন্তু অনেক কোয়ালিফাইড মানুষ থাকে। এই জন্য যখন প্রেজেন্টেশনে কোনো একটা বিষয়ে কেউ প্রেজেন্ট করতে যায়, অনেক সতর্ক ভাবে কিন্তু ওই স্লাইড গুলো তৈরি করে। এজন্য এই ক্যাপাসিটিটা যদি আমাদের বিল্ড আপ হয়ে যায়, দেন কিন্তু এটাকে জাস্ট আমরা এক্সপ্লেইন করব। হ্যাঁ, ওয়াইডলি হতে পারে সেটা আমাদের জার্নালে। আমি আজকে এখন আপনাদের সাথে মেথোডোলজি নিয়ে কথা বলতে চাচ্ছি। যে আপনি যে দুইটা কথা বলেছেন, একটা হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ মেথড আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথড, তাই না? এই দুটা বিষয় নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব। আপনারা হোয়াট ইজ কোয়ালিটেটিভ রিসার্চ, হোয়াট ইজ কোয়ান্টিটেটিভ রিসার্চ, এই ধরনের অনেক টিউটোরিয়াল পাবেন। এবং এই ধরনের অনেক, আপনি যদি গুগলে লিখেন এটার অনেক ডেফিনেশন পাবেন। কিন্তু আমরা আসলে, আপনারা জানেন যে আমাদের ক্লাসগুলো এইভাবে সাধারণত নেই না, লেকচার গুলোকে এইভাবে প্রেজেন্ট করি না। আমরা কাজ ধরে ধরে লার্নিং বাই ডুইং যে অ্যাপ্রোচটা আছে, কাজ করতে করতে আমরা শিখে যাই। তখন আমাদের কাজগুলোই কিন্তু ইন ফিউচার মানুষ মডেল হিসেবে ধরে তাদের রিসার্চ গুলো করে। আচ্ছা, মেথোডোলজির একটা বিষয় হলো যে স্টাডি এরিয়া, তাই না? এটা আমরা দেখাবো যে কিভাবে আমরা করতে পারি, কি কি উপায় করতে পারি, যে এখানে ভাগ ভাগ করা আছে যে কিভাবে করে আমরা একটা ফাইনাল স্লাইড প্রিপেয়ার করেছি, এটা আপনাদের সাথে শেয়ার। এখন এখানে ডাটা কালেকশন মেথড এন্ড এক্সপেরিমেন্ট প্রটোকলটা দেখেন। সাধারণত যে সকল স্টাডিতে এটা আমি আপনাদের সাথে এখানে নিয়ে এসেছি এই কারণে যে এখানে আমরা অনেকেই আছি যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের, তাই না? কেউ আমরা ল্যাব ওয়ার্ক করি, কেউ আমরা ফিল্ড ওয়ার্ক করি, কেউ আছে কোয়ালিটেটিভ রিসার্চ করি, কেউ আছে শুধু কোয়ান্টিটেটিভ করে, আবার কেউ আছে কোয়ালিটেটিভ প্লাস কোয়ান্টিটেটিভ দুইটাই করি। তো এই যে আমাদের যে এই রিসার্চটা ছিল, এটা আসলে সবগুলো বিষয়কে কভার করে। এটা এক্সপেরিমেন্টাল রিসার্চ এবং হচ্ছে আমাদের কোশ্চেনিয়ার বেসড যে আমরা ফিল্ড ওয়ার্ক করি এটাকেও কভার করেছে, ল্যাব ওয়ার্ককেও কভার করেছে, এবং এখানে আমরা কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুইটা রিসার্চ, দুইটা মেথডসেরই একটা ইন্টিগ্রেশন ছিল। এখন আমি আপনাদেরকে একটু সংক্ষেপে যদি বলি যে কোয়ালিটেটিভ বিষয়টা কি। কোয়ালিটেটিভ বিষয়টা হলো, আমি একটা ফিল্ডে গিয়েছি, ফিল্ডে যাওয়ার পরে ওখানকার যে সিনারিওটা আছে ওই সিনারিওটা দেখে অবজার্ভ করে আমি আমার যে অবজারভেশনটা এক্সপ্রেস করলাম, অথবা আমি সেটা লিখলাম, অথবা আমি কোথাও এটা রিফ্লেকশনটা দিলাম, এটাই হলো কোয়ালিটেটিভ রিসার্চ। আবার আমি যদি কোনো একটা কোশ্চেনিয়ার নিয়ে কাজটা করি, সেই ক্ষেত্রে যখন আমি কাজটা করব এটার সাথে যখন সাপোজ আমি একটা নাম্বার বলছি যে আমি 120টা কোশ্চেনিয়ার করেছি, এর মধ্যে আমি আসবো যে 50টা ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ ছিল, 20টা ফোকাস গ্রুপ ডিসকাশন ছিল, হ্যাঁ, এত পার্সেন্ট কমিউনিটি লিটারেসি রেট এত ছিল, এত পার্সেন্ট মেল নিউট্রিশনে ভুগছিল, এই ধরনের যখন ফিগার গুলো আমি নিয়ে আসব, তখন সেটা কিন্তু আমার কোয়ালিটেটিভ রিসার্চ হয়ে যাবে। ওকে, এখন আমি একটু দেখি যে আবার ল্যাব ওয়ার্ক এবং ফিল্ড ওয়ার্ক দুটাকেও আমরা কিভাবে এখানে ইন্টিগ্রেট করেছি, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ রিসার্চ। তার মানে কি, একটা রিসার্চের অনেকগুলো মেথোডোলজি এখানে ইউজ করা হয়েছে। সো প্রথম দেখেন, আমরা একটা ডায়াগ্রামের মধ্যে সবগুলো বিষয় বা একটা ফ্লো চার্টের মধ্যে আমরা ব্যবহার করছি। এখানে প্রথম আমরা কি বলছি যে দেখেন, ডাটা কালেকশন মেথডস এন্ড এক্সপেরিমেন্টাল প্রটোকল। যদি এটা শুধু ফিল্ড ওয়ার্ক হতো তাহলে কি হয়ে যেত, ডাটা কালেকশন মেথডস। এটির সাথে আমার যেহেতু ল্যাব ওয়ার্কও জড়িত ছিল, অথবা কোনো একটা এক্সপেরিমেন্ট সেট করে আমি কাজটা করেছি, এজন্য ডাটা কালেকশন মেথডস এন্ড এক্সপেরিমেন্টাল প্রটোকল দুইটাকে আমি একসাথে টাইটেলে নিয়ে আসার কারণে এখানে কিন্তু এই টাইটেলটা দেখে কিন্তু আমার অডিয়েন্স বুঝতে পারবেন অনেকটা যে আসলে আমার রিসার্চের ধরনটা কি রকম ছিল। এখন দেখেন, এখানে আমরা বলছি যে প্রথম হচ্ছে যে আমি রিসার্চটা করেছি, প্রথম একটা স্টাডি এরিয়া আমি সিলেক্ট করেছি, তারপর হচ্ছে ডাটা কালেকশন করেছি, আমি যে ডাটাগুলো ব্যবহার করেছি, এখানে দুই ধরনের ডাটা ছিল। একটা হচ্ছে প্রাইমারি ডাটা, যেটা আমি নিজে করেছি, আমার রিসার্চ থেকে আমি পেয়েছি। আরেকটা হলো সেকেন্ডারি ডাটা। সেকেন্ডারি ডাটা মানে কি, আমি এক্সিস্টিং যে
ডাটা সোর্স গুলো আছে, সেটা হতে পারে কোনো একটা আর্টিকেল থেকে, হতে পারে কোনো একটা বুক চ্যাপ্টার থেকে, হতে পারে কোনো একটা নিউজ পেপার থেকে, অথবা কোনো রিপোর্ট থেকে, অথবা কোনো ওয়েবসাইট থেকে, যে জায়গাগুলো থেকে অন্য কারো ডাটা অথবা অন্য কারো রিসার্চ থেকে আমি বেনিফিটেড নিয়েছি, বেনিফিটেড হয়েছি, অথবা ওনাদের কাজগুলোকে আমি ব্যবহার করেছি আমার রিসার্চ থেকে আরো অ্যাডভান্স করার জন্য, আরো তথ্য বহুল করার জন্য। তো সেই জায়গাগুলোকে আমরা বলবো যে সেকেন্ডারি ডাটা। তো সেকেন্ডারি ডাটা কালেকশনের জন্য এখানে কি ব্যবহার করা হয়েছে? টাইম সিরিজ ডাটা। টাইম সিরিজ ডাটা কি, এটা নিয়ে আমরা ডিসকাস করবো। যদি আমি ভুলে যাই আমাকে একটু মনে করিয়ে দিবেন। টাইম সিরিজ ডাটাটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এই ডাটাগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। আপনি যদি টাইম সিরিজ ডাটা নিয়ে কাজ করতে পারেন, পার্টিকুলারলি আপনার প্রাইমারি ওয়ার্কে, অবভিয়াসলি অলসো ফর যদি রিভিউ ওয়ার্ক করতে চান, তারা যদি টাইম সিরিজ ডাটা দিয়ে পেপারটাকে সাজায় 100 ইয়ার্স, 150 ইয়ার্স, 20 ইয়ার্স এর যে কোনো বিষয়ের উপর, যে কোনো ডিপার্টমেন্টের রিসার্চের উপর যদি এই সিচুয়েশনটা বা সিনারিওটা ধরে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু ওই কাজের স্ট্যান্ডার্ড অনেক বেড়ে যায়। তারপর আমরা কি বললাম? বুক থেকে নিয়েছি, জার্নাল, থিসিস, প্রজেক্ট ডকুমেন্ট, এই ছিল আমাদের সেকেন্ডারি ডাটার সোর্স। এখন প্রাইমারি ওয়ার্ক গুলো করার ক্ষেত্রে দেখেন, এখানে আমরা কি করেছি? ল্যাব ওয়ার্ক করেছি এবং ফিল্ড ওয়ার্ক করেছি, তাই না? ল্যাব ওয়ার্ক হলো ল্যাবরেটরিতে আমরা কোনো একটা বিষয় দেখার জন্য যে এক্সপেরিমেন্ট গুলো করি, সাধারণত ল্যাবের মধ্যে বিভিন্ন রিএজেন্ট ইউজ করে, বিভিন্ন কিট ইউজ করে, অথবা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইউজ করে, তাই না? এগুলোকে আমরা ল্যাব ওয়ার্ক করছি। আর ফিল্ড ওয়ার্ক হলো আমি যে বিষয়টা তুলে আনতে চাচ্ছি, ওই বিষয় ওই সম্পর্কে রিসার্চ করার জন্য এখানে যে বিভিন্ন স্টেক হোল্ডার আছে, এটা রিসোর্স ইউজার হতে পারে, অ্যাডমিনের লোকজন হতে পারে, ওখানকার সিনিয়র সিটিজেনরা হতে পারে, অথবা কমিউনিটি পিপল হতে পারে। এই যে বিভিন্ন সাবগ্রুপ বা বেনিফিটেড যে ইউজাররা আছেন অথবা স্টেক হোল্ডার আছেন, ওনাদের কাছ থেকে যখন ওনাদের ভিউটা আমি তুলে নিয়ে আসবো, ওনাদের ইন্ডিজিনাস নলেজ গুলো, ওনাদের সাজেশন গুলো আমি তুলে আনার যে প্রসেসটা, এটাকে আমরা ফিল্ড ওয়ার্ক করছি। হ্যাঁ, এখন ধরেন কেউ যদি এগ্রিকালচার স্টুডেন্ট হয়ে থাকে, অথবা ফিশারিজ এর হয়ে থাকে, ডিপিএম এর হয়ে থাকে, আমরা ধরেন কোনো একটা স্টাডি প্লট যেটা নেই, হ্যাঁ, এটা একটা পন্ড হতে পারে, অথবা একটা 5 ডেসিমেল একটা সাধারণত এত বড় হয় না, হ্যাঁ। ধরেন আমরা 1 ডেসিমেল জমির মধ্যে মরিচের চাষ দেখতে চাচ্ছি, এটা কিন্তু আমার এক্সপেরিমেন্টাল সাইট, এটা কিন্তু আমার এক্সপেরিমেন্টাল ওয়ার্ক। এটা এখানে আমরা ফিল্ড ওয়ার্ক যে অর্থে ব্যবহার করেছি, সেই অর্থে এটা ফিল্ড ওয়ার্ক না, এটা কিন্তু আমার এক্সপেরিমেন্টাল ওয়ার্ক, এক্সপেরিমেন্টটা আমি করছি ফিল্ডে। ল্যাবে একটা বিষয়, বিশেষ করে যারা এখানে অনেকে আছেন আপনারা জেনেটিক্স নিয়ে কাজ করেন, ধরেন ল্যাবে আমি দেখলাম একটা জল লবণাক্ত সহিষ্ণু একটা ধানের প্রজাতি হতে পারে, অথবা কোনো একটা অন্য যে কোনো একটা ক্রপসের প্রজাতি হতে পারে, এটা আমি ল্যাবে 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 এটা কি করলাম? ইনোভেট করলাম যে এই লবণাক্ত স্যালাইনিটি টলারেন্ট যে একটা জিন আছে, এটা আমি আমার এক্সপেক্টেড একটা ধানের ভ্যারাইটির মধ্যে ইনসার্ট করে দেখলাম যে ল্যাবে এটা গ্রো করেছে। এখন এটা আসলে ফিল্ড সিচুয়েশনে বা যে স্যালাইনিটি টলারেন্ট যে এরিয়াটা আছে, সেটা আমাদের উপকূলীয় এলাকা হতে পারে, তাই না? খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা যে বেল্ট আছে, ওখানে এটা আসলে কতটুকু রেজাল্ট দিচ্ছে। ল্যাবে আমি যে ফাইন্ডিংসটা পেয়েছি, এটা এখন যখন আমি ফিল্ডে নিয়ে যাব, ওইটাও কিন্তু ওই ফিল্ড ওয়ার্কটাও আমার এক্সপেরিমেন্টাল ওয়ার্ক হয়ে যাবে। ওকে, এখন আসেন তারপরে হচ্ছে যে আমরা কি করব, ডাটা প্রসেস এবং অ্যানালাইসিসটা কিভাবে করেছি, আমি যে কাজগুলো করলাম, এই ডাটাকে আমি কিভাবে সাজিয়েছি, ডাটাগুলো আমি কিভাবে অ্যানালাইসিস করেছি, এটাকে, হ্যাঁ, এই বিষয়গুলো। তারপর হচ্ছে এই যে আমার কাজটা হয়ে গেল, এখন হচ্ছে এই কাজ থেকে আমাকে সাধারণত আমি যদি এটা আমার মনোগ্রাফ হয় অথবা থিসিস হয়, এই ফিল্ড ওয়ার্ক বা ল্যাব ওয়ার্কে সাম আপ করে আমাকে একটা থিসিস ডেভেলপ করতে হবে, অথবা একটা রিপোর্ট জেনারেট করতে হবে। এন্ড ফাইনালি আমি যদি ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হয়ে থাকি, অথবা আমি আমার পিএইচডির জন্য করি, পিএইচডির জন্য কিন্তু পাবলিকেশন অনেক জায়গায় ম্যান্ডেটরি। যত ভালো ইউনিভার্সিটি আছে, এখানে কিন্তু আপনাকে একটা সার্টেন ফিগারের পাবলিকেশন করতে হবে। হতে পারে সেটা 3 বছরের জন্য 3টা পাবলিকেশন, হ্যাঁ, এরকম একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দেওয়া থাকে। তো পিএইচডির ক্ষেত্রে আপনি শুধু থিসিস ডেভেলপ করলে হবে না, আপনার ডিগ্রি অ্যাওয়ার্ডেড হওয়ার জন্য
আপনার চ্যাপ্টার গুলো থেকে যে 3টা চ্যাপ্টারে সাধারণত ভাগ করা হয়, অথবা 4টা হতে পারে, 5টা হতে পারে, রেজাল্ট সেকশনটাকে সাধারণত 3টা সেকশনে এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ভাগ করা হয়ে থাকে। ওই ফরম্যাট গুলো থেকে কিন্তু আপনাকে পাবলিকেশনে যেতে হবে। এই যে প্রোটোকলটা আমি ডিসকাস করলাম, এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার না? এই জায়গায় আমাদের কোনো কোশ্চেন আছে?